গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের হামলার ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে কারফিউ চলছে। সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে 14 জনকে আটক করেছে। শহরে সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করছে না। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো মামলা হয়নি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা গ্রেফতারের আতঙ্কে গা ঢাকা দিয়েছে। এদিকে কারফিউ থাকার কারণে গোপালগঞ্জ জেলায় আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, কারফিউর মধ্যে শহরের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? কাকলি গতকাল রাত 8টা থেকেই গোপালগঞ্জের যে শহর সে শহরে কারফিউ জারি করা রয়েছে এবং সেটি আজকে বিকেল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। এবং আমরা সকাল থেকেই গোপালগঞ্জের যে মূল শহর এবং মূল যে সড়ক সেই সড়কটিতে অবস্থান করছি। এখানটাতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তাদের যে গাড়ি বহরটি ছিল, যেটি একটু সামনেই একটি পার্ক রয়েছে, পৌর পার্ক, সেই পার্কে তাদের যে জনসভা সেই সভাটি করে এখানে এই রাস্তা দিয়ে তারা মাদারীপুরের দিকে যাত্রা করেছিলেন। এরপরে তাদের পথসভা ছিল মাদারীপুরে। এখানটায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের যে গাড়ি বহরটি ছিল সেই বহরের ওপর হামলা করে এবং এখানে চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলা হয়। এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখান থেকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে বেশ কিছুক্ষণ তারা অবস্থান করেন। কিন্তু এই জায়গাটিতে প্রায় কয়েক ঘন্টা ধরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয় এবং এতে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 15 জনের মতো আহত হয়েছে এবং তারা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে 3 জন গুলিবিদ্ধ রয়েছেন, যারা ঢাকাতে তাদেরকে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এছাড়া এই জায়গাটিতে যে ক্ষতগুলো রয়েছে, অর্থাৎ গতকালকে সংঘর্ষের যে চিত্র সেটি এখন পর্যন্ত রয়েছে এবং গোপালগঞ্জ পৌরসভার যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা সেটি এখন পরিষ্কার করছেন। এছাড়া এই সড়কে এখন পর্যন্ত যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবে রিক্সা যারা রয়েছে সেই রিক্সা এবং অটোরিকশার চলাচল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানকার এই পুরো শহরেরই এই রাস্তা তো বটেই, পুরো শহরের যে দোকানপাট রয়েছে, মার্কেটগুলো রয়েছে, বাজারগুলো রয়েছে, এগুলো অধিকাংশই বন্ধ রয়েছে। দু একটি গুরুত্বপূর্ণ জরুরি সেবা যেগুলো রয়েছে, পরিষেবা যেগুলো রয়েছে সেগুলো চালু করা হয়েছে, বাকি সব কিছুই বন্ধ রয়েছে। এছাড়া নগরবাসীর বা শহরের যারা বাসিন্দা তাদের যে বাইরে আসার উপস্থিতি সেটিও তুলনামূলকভাবে কম, তবে সেটি গতকাল রাতে আমরা যেরকম একেবারে জনমানব শূন্য দেখেছি সেই রকম অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে। এখন এই শহরের বাসিন্দা যারা রয়েছেন তারা কিছুটা বের হচ্ছেন, তাদের জরুরি কাজ রয়েছে তারাও বের হচ্ছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, অর্থাৎ সড়কে উপস্থিতি আমরা তেমন একটা লক্ষ্য করছি না। সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি না, তবে তারা এখানকার যে কারাগার যেটিতে গতকালকে হামলা করা হয়েছিল সে জায়গায় অবস্থান করছেন এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া গতকাল রাতে গোপালগঞ্জ শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে এমনটাও আমরা জানতে পেরেছি। তবে শহরে সড়কে কোনো ধরনের তাদের উপস্থিতি অথবা কোনো ধরনের টহল আমরা আসলে ওভাবে দেখতে পাচ্ছি না। এছাড়া গতকাল রাত্রে গোপালগঞ্জেই যারা হামলা করেছেন, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর যারা হামলা করেছেন তাদেরকে গ্রেফতার করবার জন্য যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে এবং সেই অভিযান থেকে 14 জনকে গ্রেফতার করেছে এমনটা আমরা জানতে পেরেছি এবং তাদেরকে গোপালগঞ্জেই রাখা হয়েছে। এছাড়া আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ চলবে এবং এর মধ্যে যদি কোনো ধরনের আপডেট থাকে সেটা আমরা আপনাকে জানাতে পারবো। কাকলি। দর্শক, জানছিলাম গোপালগঞ্জের কারফিউয়ের সর্বশেষ খবর। জাতীয় নাগরিক পার্টির আজকের পদযাত্রা ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে। সকাল 11টায় ফরিদপুর শহরে পদযাত্রা শুরু করে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। এরপর জনতা ব্যাংকের মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। দুপুরে এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি শুরু হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি চলছে। এর আগে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পান রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে আজকের দিন ধার্য করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আলাদা লিভ টু আপিল মঞ্জুর করে গত 1 জুন আদেশ দেন আদালত। লিভ টু আপিলের উপর গত 15 মে শুনানি শুরু হয়। 24-এর গণ অভ্যুত্থানে জুলাইয়ের মধ্যভাগে ছাত্রলীগ মুক্ত হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। সর্বপ্রথম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়নের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি করে মাইলফলক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাসেও অবাঞ্ছিত হয় ছাত্রলীগ, যা ত্বরান্বিত করে গণ অভ্যুত্থানকে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বর্ষার মাঝামাঝি সময়ে সবুজে ছেয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ ও প্রকৃতি। ঠিক 1 বছর আগে এমন বর্ষাতেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দুর্গ হয়ে ওঠে এই ক্যাম্পাস। এখানকার শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলন অনুপ্রাণিত করেছিল দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও। 24-এর রক্তমাখা জুলাইয়ে শান্ত জাহাঙ্গীরনগর বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছিল জ্বলন্ত বারুদ হয়ে। রোদ কিংবা বৃষ্টি সকল বাধা উপেক্ষা করে দিনের পর দিন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। যৌক্তিক আন্দোলনে যুক্ত হয় বৈষম্য বিরোধী শিক্ষকরাও। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। 29 জুন থেকে শুরু করে একদম 5 আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরে একদিনও মুভমেন্ট বন্ধ হয় নাই। কারফিউ চলাকালীন সময়টাতে অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে সমন্বয়করা সংবাদ সম্মেলন করে মুভমেন্ট বাতিল করতেছিল। সিদ্ধান্ত নেই যে না, আমরা মুভমেন্টটা বন্ধ করবো, আমরা মুভমেন্টটা চালাই যাবো। 15 জুলাই শিক্ষার্থীদের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধে বাধা দেয় পুলিশ ও ছাত্রলীগ। ক্যাম্পাসের ভেতরে ঢুকেও লাঠিপেটা করে পুলিশ। এদিন সন্ধ্যা থেকে রাতে দফায় দফায় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয় বহু শিক্ষার্থী। ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ চালায়। রামদা, হকি স্টিক থেকে শুরু করে সকল দেশীয় অস্ত্র দিয়ে তারা আমাদের উপর আক্রমণ চালায়। সেদিনের হামলাটা ছিল হত্যার উদ্দেশ্যে। হত্যার উদ্দেশ্যে কেন বলছি, তার কারণ হলো তারা বেছে বেছে, আমরা যারা সামনের সারির নেতৃত্ব দিচ্ছিলাম, তাদের মাথায় আঘাত করে। ক্রমাগত মানুষের শরীর থেকে, মাথা থেকে, হাত থেকে, পা থেকে রক্ত পড়ছে। মানে এমন একটা অবস্থা, আর কিছুক্ষণ এখানে থাকলে অনেকগুলো মানুষ মরে যাবে। ছাত্রলীগের হামলায় ভিসির বাসভবনে আটকে পড়া আন্দোলনকারীদের উদ্ধারে সব হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসে একযোগে। আন্দোলনকারীদের পাল্টা প্রতিরোধে ক্যাম্পাস ছেড়ে পালায় ছাত্রলীগ। 15 জুলাই রাতে ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়া হয়ে যায় এই বিশ্ববিদ্যালয় থেকে। এই আন্দোলনে প্রথম কোনো ক্যাম্পাস থেকেই আর কি ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাস ছাড়ার ঘটনা এই বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। 2-3 হাজার শিক্ষার্থী আমাদের 50-60 জন শিক্ষার্থীকে উদ্ধার করতে যায়। তো তারা যখন বানের জলের মতো তারা আসে ছাত্রলীগকে মোকাবেলা করতে, তখন এই ক্যাম্পাস থেকে ছাত্রলীগ পালিয়ে যায়। 16 জুলাই হল ছাড়ার নির্দেশ অমান্য করেও আন্দোলন চালিয়ে যায় আন্দোলনকারীরা। যুক্ত হয় সাধারণ মানুষ ও সাভারের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। আমাদের সবচেয়ে বড় একটা অ্যাসেট ছিল তখন আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা। গ্রামবাসীরাও আমাদের সাথে আসতো এবং পাশাপাশি বিভিন্ন যে দোকানদার ছিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং গ্রামের সাইডে, তো দোকানদাররাও এসে আমাদের মিছিলে যোগ হতো। মানুষ আসলে নির্ঘুম রাত কাটিয়ে রাজপথে ছিল, যার ফলে আমাদের আলাদা করে কোনো মাধ্যম ব্যবহার করে কাউকে সংবাদ পৌঁছানো বা বার্তা পৌঁছানোর প্রয়োজন হয়নি। ভয়ডরহীন এই প্রতিবাদ অগ্নিস্ফুলঙ্গের মতো বেগবান করে সব শিক্ষা প্রতিষ্ঠানকে। 17 জুলাই শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলও ছাত্রলীগ মুক্ত হয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে 8 উইকেটের জয়ের পর দারুণ খুশি অধিনায়ক লিটন দাস। এই জয় জুলাই শহীদদের উৎসর্গ করেছে টিম বাংলাদেশ। যে কোনো সিরিজ জয় এটা একটা ভালো ফিলিংস অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য, এবং
আমার মনে হয় আপনারা অনেক খুশি, অ্যাজ এ বাংলাদেশি ফ্যানরা যারা ক্রিকেট লাভার তারা অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে এসে ম্যাচ জিততে পারছি। আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু 16 জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই। ফুটবল অনূর্ধ্ব 20 সাফে 4টি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। কিংস অ্যারেনা থেকে সরিয়ে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে নেওয়া হয়েছে খেলা। এর মধ্যে রয়েছে বাংলাদেশের 2টি ম্যাচ। পরিবর্তন করা ভেন্যুতে আজ সন্ধ্যা 7টায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। বৈরী আবহাওয়ার কারণে এমন সিদ্ধান্ত হয়েছে। খেলোয়াড়দের সুস্থতা ও নিরাপদ থাকার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ভুটানের বিপক্ষে মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমার্ধ হয় কিংস অ্যারেনায়, বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধের খেলা হয় স্পোর্টস গ্রাউন্ডে। 5.5 ঘন্টার ম্যাচে ভুটানকে 4-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। 2 মাঠে 1 ম্যাচ হওয়া নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা ও 4 জন নিহতের ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। গত রাত 8টা থেকে শহরে কারফিউ চলছে, যা সন্ধ্যা 6টায় শেষ হওয়ার কথা রয়েছে। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বাইরেও বের হচ্ছে না। সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে 14 জনকে আটক করেছে। তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হলেও এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছে। কারফিউ থাকার কারণে গোপালগঞ্জ জেলায় আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। গতকাল গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, বিজিবি এবং কারারক্ষীদের সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অতিরিক্ত কারা মহাপরিদর্শক সকালে কারাগার পরিদর্শন করেছেন। কারফিউ থাকলে মানুষজন শহরে না ঢুকলে আমরা কি খাবো বা কি বেচা কিনা করবো, লোকজন কিভাবে চলবে, তো প্রত্যেকেরই অবস্থা খারাপ। আমাকে কোনো যাত্রী না দেয় না, সব গাড়িগুড়ি খালি, অফিস আদালত দোকানপাট সব কিছু বন্ধ। প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপরে এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। আমরা এখন তো স্ট্রেনদেন আপনারা নিজেরাই দেখছেন এখানে যে আমাদের এখানে বিজিবি আছে, আর সেনাবাহিনী আছে, এখানে পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার। গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, কারফিউর মধ্যে শহরের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? কাকলি, সকাল থেকে কালকে রাত থেকে কারফিউ চলছে, সেটি সকালে চলমান হয়েছে এবং আমরা গোপালগঞ্জ শহরের পুরোটা অনেকাংশেই আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি এবং পুরো শহর জুড়ে এখনও একরকমের থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অধিকাংশ দোকানপাট বলা চলে শুধু খাবার হোটেল ছাড়া ডাক্তারদের যে মেডিকেল চেম্বারগুলো রয়েছে অথবা চিকিৎসার যেই সরঞ্জামাদি রয়েছে, দোকানগুলো রয়েছে, ফার্মেসিগুলো রয়েছে, সেগুলো ছাড়া অন্যান্য সব দোকানপাটই বন্ধ রয়েছে। এছাড়া সকালের দিক থেকে আমরা দুপুর পর্যন্ত, মানে এখন পর্যন্ত, সকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা বা সেনাবাহিনীর সদস্য তাদের উপস্থিতি অনেক কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি অনেক বেড়েছে এবং গতকালকে যে জায়গাগুলোতে বিএনপির এই আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে এনসিপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা যে জায়গাগুলোতে হামলা করেছে সেখানটায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক এবং অনেক বেশি সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এছাড়া পুরো শহর জুড়েই আজকে বিজেপি এবং সেনাবাহিনীর যে টহল দল রয়েছে তারা টহল দিতে আমরা দেখতে পেয়েছি। তারা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করার চেষ্টা করেছেন। তবে সকাল থেকে এখন পর্যন্ত শহরের কোথাও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আমরা সেভাবে দেখতে পাইনি। এছাড়া আজকে এই যে গোপালগঞ্জ জেলা, এই জেলায় যেহেতু কারফিউ চলছে সেই হিসেবে এসএসসি পরীক্ষা যেটি আজকে ছিল গোপালগঞ্জ জেলার সেটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে সেটি নেওয়া হবে। এছাড়া এখন পর্যন্ত এই আজকে পর্যন্ত গতকালকের যে হামলা, সেই হামলার কোনো মামলার খবর আমরা পাইনি। তবে রাতেই যৌথ বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে এবং সেই অভিযান থেকে সর্বমোট 14 জনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া গতকালকের হামলা বা সংঘর্ষের সময় অন্তত 15 জনের মতো আহত হয়েছেন, যারা হাসপাতালে অবস্থান করছেন। এর মধ্যে 12 জন এখনও গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কাকলি। দর্শক, জানছিলাম গোপালগঞ্জের কারফিউর সর্বশেষ খবর। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। খুলনায় অবস্থান করা এনসিপির কেন্দ্রীয় নেতারা সকাল 10টার পর গাড়িবহর নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর 12:30টায় ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত
পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে পথসভা করবেন তারা। এরপর এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। ফরিদপুর শেষে রাজবাড়ী ও মানিকগঞ্জে পথযাত্রা করবেন এনসিপির নেতারা। এ বিষয়ে জানতে চাচ্ছে ফরিদপুরে, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, কখন এনসিপির কর্মসূচি শুরু হবে এবং নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? পিছনে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি জনতা ব্যাংকের মোড়। জনতা ব্যাংকের মোড়ের পথসভাটি অনুষ্ঠিত হতে ছিল। অদ্ভুত যে পরিস্থিতি গতকাল গোপালগঞ্জে হয়েছে তার কারণেই আসলে এই সভাটি এখন নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে একটা গ্রুপে অনুষ্ঠিত হবে। এখানে আসার আগে তারা সরাসরি সার্কিট হাউসে যাবেন নেতাকর্মীদের নিয়ে। নাহিদ ইসলাম তারা সেখানে একটি পদযাত্রা শুরু করে ঠিক এই সমাবেশ স্থলেই তারা আসবেন। এখানে পথসভাটি করেই তারা পাশেই এনসিপির যে প্রধান কার্যালয় সেখানে জেলার সেখানের উদ্বোধন করবেন। উদ্বোধন করেই সেখানে শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ করবেন। পরে এখানে কবর জিয়ারতের কথা রয়েছে নেতাকর্মীদের। আর এই সভাকে কেন্দ্র করে এরই মাঝে ব্যাপক ভাবে তারা গত 2-3 দিন স্থানীয় যারা এনসিপি নেতাকর্মী রয়েছেন তারা কাজ করেছেন। আজকে এই সভাকে কেন্দ্র করে পদযাত্রাকে কেন্দ্র করে ফরিদপুরের এনসিপি কর্মীরা কিন্তু প্রাণ চঞ্চলতে ভরপুর। তারা গত 2 দিন ধরে ব্যাপক পরিশ্রম করে আজকের এই সমাবেশকে সফল এবং সার্থক করার জন্য কাজ করছেন। আর আজকের এই সভায় বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশমূলক বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম। নেতাকর্মীরা বলছেন যে তার কথা শোনার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। আর আজকের সভায় নাহিদ ইসলাম ছাড়াও সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। এই মুহূর্তে জনসমাবেশ স্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। যেহেতু একটু দেরি করে সমাবেশ শুরু হবে, আস্তে আস্তে তারা এখানে জড়ো হচ্ছেন। তারপরেই জনসভা শুরু হলে তারা এখানে বক্তব্য রেখেই শেষ করে আরো 2টো প্রোগ্রাম করেই তারা রাজবাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিবেন। তো কাকুলি, এই ছিল আমার কাছে ফরিদপুরের এনসিপির কর্মসূচি নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, জানছিলাম ফরিদপুরে এনসিপির পদযাত্রার খবর। চট্টগ্রামে বড় পরিসরে ড্রোন শোর মাধ্যমে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। হাজারো দর্শক উপভোগ করেন এটি। এতে শহীদদের ছবি প্রদর্শনের পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র ফুটিয়ে তোলা হয় ড্রোনের মাধ্যমে। বুধবার রাতে নগরীর কাজীর দেউরি জেলা স্টেডিয়ামে এসব ড্রোন শোর আগে জুলাইয়ের গান পরিবেশন, চলচ্চিত্র প্রদর্শনী, সার্কাস সহ নানা কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। কারফিউ ঘিরে গোপালগঞ্জ শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফার্মেসি, হাসপাতাল ব্যতীত বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহর জুড়ে সেনাবাহিনী এবং বিজিবির সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে। সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে 20 জনকে গ্রেফতার করেছে। রুবেল আহমেদের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় দফায় দফায় হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের পর থেকেই গোপালগঞ্জে কারফিউ চলছে। কারফিউর মধ্যে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। সড়কে যানবাহনের উপস্থিতি অন্য দিনের তুলনায় অনেক কম। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না শহরের বাসিন্দারা। বেচা কিনাই বন্ধ। আমরা তো বেচা কিনা না করলে আমরা চলবো কিভাবে? কারফিউ থাকলে মানুষজন শহরে না ঢুকলে আমরা কি খাবো? একেবারে জিরো ভাইয়া, সকাল থেকে পর্যন্ত বন্দি করতে পারে নাই। আমাকে কোনো যাত্রী না দেয় না, সব গাড়ি খালি, অফিস আদালত, দোকানপাট সব কিছু বন্ধ। গোপালগঞ্জে এনসিপির বহরে হামলার স্থান পরিদর্শন করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা তো কোনো আতঙ্ক দেখছি না। আমরা তো যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনের শান্তি আনার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ আমরা তাই করছি। এদিকে গোপালগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক। কারাগারের নিরাপত্তা জোরদার করার কথা জানান তিনি। প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের
তারপর এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। আমরা এখন তো স্ট্রেন্থ আপনারা নিজেরাই দেখছেন এখানে যে আমাদের এখানে বিজিবি আছে আর সেনাবাহিনী আছে, এখানে পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার। কারফিউ চলমান থাকায় গোপালগঞ্জ জেলার এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, কারফিউয়ের মধ্যে শহরের সবশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মিতা, আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ চলবে। সকাল থেকে আমরা এই সড়কটিতে এবং এই সড়কের আশেপাশে গোপালগঞ্জে পুরো শহরটি আসলে ঘোরার চেষ্টা করেছি। পুরো শহরের সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে, শুধুমাত্র ফার্মেসি এবং কয়েকটি খাবারের দোকান আমরা খোলা পেয়েছি। বাকি অধিকাংশ সব ধরনের দোকানপাটই বন্ধ রয়েছে এবং শহরে বড় যানবাহন যেগুলো রিক্সা, অটোরিক্সা ছাড়া এই ধরনের কোনো যানবাহন আসলে আমরা চলতে দেখিনি পুরো সবগুলো সড়কেই। আমরা যে সড়কটিতে অবস্থান করছি সেটি গোপালগঞ্জের মূল সড়ক। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে একটু উপস্থিতি আমরা কম দেখতে পেয়েছিলাম, কিন্তু বেলা 10টার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক উপস্থিতি আমরা আসলে দেখতে পাই। পুলিশের সদস্য গতকালকে যে জায়গাগুলোতে হামলার ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই জায়গাগুলোতে পুলিশের সদস্যদের মোতায়েন করে রাখা হয়েছে এবং একটু পরপরই সেনাবাহিনী তাদের যে এপিসি রয়েছে সেই এপিসি সহ টহল দিচ্ছেন। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা আরও অনেক জায়গায় যেখানে তারা ঝুঁকিপূর্ণ জায়গা মনে করছেন সেসব জায়গায় অবস্থান গ্রহণ করেছেন এবং কারাগার সহ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। আজকে গোপালগঞ্জের যে শহরের মানুষ রয়েছেন তারাও আসলে যারা জরুরি কাজ রয়েছে তারা বের হচ্ছেন, এর বাইরে খুব একটা মানুষজন বের হচ্ছেন না। নিত্যদিনের বা প্রতিদিনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতির মতো নয়। এই সড়কটিতে গতকালকে যে সংঘর্ষ ঘটেছিল সেই সংঘর্ষের ধ্বংসস্তূপ, বিভিন্ন টায়ার জ্বালানো, আমরা এই সমস্ত জিনিস দেখতে পেয়েছিলাম, কিন্তু সকাল থেকে পৌরসভার যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এছাড়া আজকে গোপালগঞ্জের যেই এসএসসি পরীক্ষা, সমমানের পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটি স্থগিত করে রাখা হয়েছে, এটি পরবর্তী সময়ে নেওয়া হবে। এছাড়া আজকে আমরা সকাল থেকে আসলে ধারণা করছিলাম যে যেহেতু গোপালগঞ্জে গতকালকে এত বড় একটি ঘটনা ঘটেছে, আজকে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের বা যুবলীগের পক্ষ থেকে কোনো ধরনের শোডাউন হয়তো হতে পারে এই ধরনের একটা ধারণা আমরা করেছিলাম, কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত গোপালগঞ্জ শহরের কোনো জায়গায় আসলে আমরা আওয়ামী লীগের নেতাকর্মী বা যুবলীগ ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের উপস্থিতি, মিছিল কোনো ধরনেরই আমরা দেখতে পাইনি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ পরপরই যারা উপস্থিত মানুষ রয়েছেন দোকানপাটের সামনে, যারা সাধারণ ব্যবসায়ী, ক্ষুদে ব্যবসায়ী বা রিক্সা চালক, দিনমজুর যারা রয়েছেন তাদেরকেও সরে যাবার জন্য একটু পরপরই নির্দেশনা দেওয়া হচ্ছে। যেহেতু কারফিউ চলছে, সবাইকে প্রয়োজন ছাড়া যাতে ঘরের বাইরে না আসেন সেই নির্দেশনাও দেওয়া হচ্ছে। মিতা, গোপালগঞ্জ থেকে জানছিলাম কারফিউ চলাকালীন সময়ের সবশেষ খবর। দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিতে কঠোর নিরাপত্তায় ফরিদপুরে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথসভায় বক্তব্য রাখবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তরুণ নেতারা। খুলনা থেকে এনসিপি নেতারা সকালে গাড়িবহরে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন। পদযাত্রা কর্মসূচির 17তম দিনে দুপুরে ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছান তারা। এ সময় দলের স্থানীয় নেতারা তাদের স্বাগত জানান। সেখান থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে এনসিপি। এরপর জনতা ব্যাংক মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সেখানে ভিড় করেছেন দলের নেতাকর্মীরা। এছাড়া এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। পরে রাজবাড়ী এবং মানিকগঞ্জে পথযাত্রা করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে জানতে আমরা যাচ্ছি ফরিদপুরে, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, কখন এনসিপির কর্মসূচি শুরু হবে আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন?
আপনি জানেন যে ফরিদপুরের যে নির্ধারিত জনসভা, সেই জনসভা কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে কিছুটা শুরু হয়েছে বলবো এই কারণেই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু খুলনা থেকে এই মুহূর্তে ফরিদপুরে এসে পৌঁছেছেন। তারা ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনেই যে রাস্তা, সেই রাস্তা দিয়েই তারা সার্কিট হাউস, যে আমাদের এখানে যে সার্কিট হাউস রয়েছেন, সেই সার্কিট হাউসে তারা এখন এই মুহূর্তে পৌঁছেছেন। সেখানেই তারা কিছুক্ষণ রেস্ট নিয়েই তারা কিন্তু এই যে পথসভার যে কেন্দ্র জমা, সেইখানেই তারা পৌঁছবেন পদযাত্রা করে। এখানে তারা তাদের যে বক্তব্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাখবেন, তারপরে সেখানে শহীদ পরিবারের সাথে তারা কথা বলবেন। পরেই এখানে কিন্তু পাশেই যে কেন্দ্রীয় যে কার্যালয় বা জেলা কমিটির, সেই কমিটির কার্যালয়ে তারা কিন্তু উদ্বোধন করেই সেখান থেকে কবর জিয়ারত করবেন আলিপুর গোরস্থানে, তারপরেই তারা তাদের রাজবাড়ি যাওয়ার কথা রয়েছে। মিতা, আমি আরেকটু বলে রাখি যে এই মুহূর্তে ফরিদপুরে যে জনতা ব্যাংকের মোড়, সেখানে কিন্তু এনসিপির নেতাকর্মীতে লোকে লোকারণ্য হয়ে পড়েছে। সেখানে নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন তারা পদযাত্রা নিয়ে এখানে এসে তাদের বক্তব্য রাখবেন। আমি স্থানীয় যিনি নেতৃবৃন্দ রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে ফরিদপুর থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য, দীক্ষিত সম্মেলন বক্তব্য দেবেন, সেই বক্তব্য তারা ধারণ করতে চান এবং সেইভাবেই তারা তাদের যে সামনের দিনগুলোতে তারা তাদের নির্দেশ মতো তাদের দায়িত্ব পালন করতে চান, জেলা কমিটির নেতৃবৃন্দ সহ এখানকার স্থানীয়রা। তো আমার কাছে ফরিদপুর থেকে এনসিপির সমাবেশ স্থল থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। যে মিতা, ফরিদপুর থেকে জানছিলাম এনসিপির কর্মসূচির সবশেষ খবর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড, প্রয়োজনীয় সংস্কার এবং গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান। যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা, রাজনৈতিক, মানবিক, সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বর্বর একটা যুগ তারা শাসন করেছে। এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয়, এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে। মব সৃষ্টির অপচেষ্টা, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে যুবদল। দুপুরে নাটোর উপশহর মাঠে জেলা যুবদলের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সমালোচনার পাশাপাশি রাজনৈতিক স্লোগানের নামে জাতীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি। পরে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মাগুরায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশে যুবদল নেতারা অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল শেষে দুপুরে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে জেলা যুবদল। এছাড়া ভোলা, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে যুবদল। ফেনীতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। অনেকে সহায় সম্বল হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। বন্যায় ফসলি জমি, সবজি ক্ষেত, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস প্রশাসনের। ফেনী প্রতিনিধি ওসমান হারুনের পাঠানো রিপোর্ট। ফেনীর বন্যা পরবর্তী চিত্র এমন। বানের পানি নেমে যাওয়ার সাথে সাথে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাকিয়ে দেখছেন আশ্রয়কেন্দ্র থেকে নিজ ঘরে ফেরা মানুষগুলো। তাদের কপালে চিন্তার ভাঁজ আর হতাশার দীর্ঘশ্বাস। কি করবেন, ঘুরে দাঁড়ানোর পথই বাকি। পরশুরাম উপজেলার ধনীকুণ্ডা গ্রামের বিমল দাস 2 লাখ টাকা ঋণ নিয়ে টিনশেডের ঘর তৈরি করেছেন, কিন্তু সেটি এখন ধ্বংসস্তূপে পরিণত। বিমলের মতো অনেককে সর্বশান্ত করেছে এ বন্যা। ঘরে আর কিছু নেই, সব বিলীন গেছে। মানে আমি তিলে তিলে যাই কিছু করছিলাম, সব আমার দুলির সাথে আর কিছু নেই। একসাথে মনে ভাঙিয়ারে আমাকে নিয়ে নিতে, দোকান এখন একবারে শূন্য মরুভূমির মতো ধৌ ধৌ করতেছে। এখানে আর কোনো কিছু নাই উপস্থিত, সব কিছু নিয়ে গেছে। আমরা তো আর কিছু আর দেখি না রে বাবু, কিছু আর আমরা নাইও।
বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা সকলকে নিয়েই, সকল দপ্তরকে সাথে নিয়েই আমাদের এবারের বন্যার যে ক্ষয়ক্ষতি আছে সেটি পুনর্বাসনের জন্য আমরা কাজ করব। আমাদের যে সকল অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নিব। বানভাসীদের অভিযোগ, টেকসই বাঁধ নির্মাণ হলে হয়তো তাদের আজ এই দিন দেখতে হতো না। এনটিভি নিউজ ডেস্ক। খাগড়াছড়ি জেলার সদর থানার ভাইবোন ছড়া এলাকার কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের 4 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় অভিযোগ দাখিলের পর ভোরে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। তারা হলেন আরমান হোসেন, সাকিব আলম, সাদ্দাম ও হোসেন। গত 27শে জুন জগন্নাথ মন্দিরে যায় ওই কিশোরী, সেখানে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় আসামিরা। এই ঘটনার কিশোরীর বাবা সদর থানায় গণধর্ষণের মামলা করেন। ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের বিচারের দাবিতে সকালে খাগড়াছড়িতে বিক্ষোভ এবং সমাবেশ করেছে ছাত্রছাত্রীরা। দেশের তরুণ উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে সময় উপযোগী নীতি, সহজে ঋণ প্রাপ্তির সুযোগ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেছেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বলেন, তরুণদের বেকারত্ব নিরসনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। তরুণ উদ্যোক্তাদের নিয়ে বিনিয়োগ নীতি এবং পরিবেশ ব্যবস্থা শীর্ষক জাতীয় কর্মশালায় বক্তারা বলেন, নতুন উদ্ভাবন এবং প্রযুক্তির বিকাশে এসএমই খাতে জোর দিতে হবে। এই জন্য সহজ শর্তে ব্যাংক লোন প্রদান থেকে শুরু করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা দরকার। সারা দেশের 60 জনেরও বেশি তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতি নির্ধারক এবং অংশীদার কর্মশালায় অংশ নেন। দর্শক, গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী নূর হোসেনের কাছে। নূর, সন্ধ্যা 6টায় থেকে তো কারফিউ শেষ হচ্ছে, কেমন দেখছেন গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি এবং সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? মোর্শেদ, আর মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে। 1 ঘন্টা কারফিউ চলবে এবং সকাল থেকেই আমরা গোপালগঞ্জ শহরে অবস্থান করেছি এবং পুরো শহরটি আসলে ঘুরে দেখার চেষ্টা করেছি। আজকে পুরো দিনই আসলে গোপালগঞ্জ শহরে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। অধিকাংশ দোকানপাট, সব ধরনের দোকানপাটই বন্ধ ছিল। অন্যান্য আরও যে প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক, বিমা এবং সরকারি অফিস, আদালত, সব কিছুই বন্ধ ছিল। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য গোটা শহরে সকালে কিছুটা কম থাকলেও দুপুর থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি, বিপুল সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং তারা পুরো শহরে আসলে টহলরত অবস্থায় রয়েছেন এবং যেই জায়গাগুলোতে, যেই স্থানগুলোকে তারা ঝুঁকিপূর্ণ মনে করছেন, যেগুলোতে গতকালকে সহিংসতার ঘটনা ঘটেছে, হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে, সে জায়গাগুলোতে তারা একেবারে অবস্থান গ্রহণ করেছেন এবং তাদের যে এপিসি সাজোয়া যান রয়েছে, সেই এপিসি এবং সাজোয়া যান সহ তারা অবস্থান করছেন। এছাড়া অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি এবং পুলিশের সদস্যরা, তারাও তাদের যে জায়গা এবং টহল সেটি বজায় রেখেছেন এবং আজকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি। গতকালে যারা হামলা করেছে, সেই হামলাকারীদেরকে ধরবার জন্য রাতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে এবং সকাল থেকেও আমরা যেমনটি খবর পেয়েছি, বেশ কয়েকটি জায়গায়, বেশ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বা যৌথ বাহিনীর অভিযানে ঠিক কতজনকে আটক করা হয়েছে অথবা কতজনকে থানায় নিয়ে আসা হয়েছে, সে বিষয়টি সুনিশ্চিত করে আমরা জানতে পারিনি। তবে আমরা খবর পেয়েছি গতকাল রাত এবং আজকে সকাল থেকে এই পর্যন্ত প্রায় 20 জনের মতো আটক করা হয়েছে এবং এখন পর্যন্ত গতকালে যে হামলার ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কোনো ধরনের মামলা হয়নি এবং এই জন্য তাদেরকে আসলে সন্দেহভাজন হিসেবে আটক করে রাখা হয়েছে। আর এই মুহূর্তে ডিসি অফিসে ঢাকা বিভাগীয় যে কমিশনার। দর্শক, আমরা জানছিলাম গোপালগঞ্জের সর্বশেষ খবর। গোপালগঞ্জের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, তবে হামলার সাথে জড়িতদের ধরতে অভিযান চলবে এবং কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, বুধবার হামলার ঘটনায় এখন পর্যন্ত 25 জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জের পরিস্থিতি এখন নর্মাল। এই পর্যন্ত 25 জনকে ধরা হয়েছে, যাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর আমাদের পুলিশ সদস্য 10 জন আহত ছিল, তার 2 জনরে অলরেডি নিয়ে আসা হয়েছে, আরও 3 জনরে এই পুলিশ হসপিটালে নেওয়া হয়েছে। সকালে আমি ওই পুলিশ হসপিটালে গেছিলাম, তাদের আমি দেখে আসছি। আচ্ছা, আর অভিযান তো চলতেছেই।
কতদিন চলবে স্যার? যতদিন পর্যন্ত সন্ত্রাসীরা সব ধরা না হবে। গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র উল্লেখ করে সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের আসল রূপ স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে ফরিদপুরের জনতা মোড়ে পথসভায় তিনি একথা বলেন। এনসিপি প্রধান বলেন, মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গিতে পরিণত হয়েছে। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পথসভা ও পদযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে পদযাত্রায় ঢল নামে নেতাকর্মীদের। এছাড়া এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন তারা। পরে রাজবাড়ী ও মানিকগঞ্জে পদযাত্রা করবেন এনসিপি নেতারা। গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে মুজিববাদী সন্ত্রাসীদের। 5ই আগস্ট আমরা পরাস্ত করেছি। আমরা এখন সময় দিচ্ছি আইনিভাবে, শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেন। আসামিদের সাথে ব্যবসায়ী সৈয়দ আলীর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এই ঘটনার জেরে 2016 সালের 23শে মার্চ নিয়ামতপুর বাসস্ট্যান্ড বাজারে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সৈয়দ আলীর উপরে হামলা করে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 29শে মার্চ তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। চট্টগ্রাম থেকে রফতানিমুখী দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাগবোট সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি করা দুটি টাগবোট খালিদ ও ঘায়া সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। পঞ্চগড়ে পৃথক 2 সীমান্ত দিয়ে 24 জনকে পুশ ইন করেছে বিএসএফ। পুলিশ জানায়, গত রাতে জেলার বোদা উপজেলার বর্ষশী ইউনিয়নের মালিকাডাঙ্গা দরিয়ার মোড় সীমান্ত দিয়ে 6 নারী, 5 শিশু ও 6 জন পুরুষ সহ মোট 17 জনকে পুশ ইন করেছে বিএসএফ। পরে বিজিবি সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে। অপরদিকে প্রায় একই সময়ে সদর উপজেলার সিং রোড সীমান্ত দিয়ে 2 জন নারী সহ 7 জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। বিএনপির এক নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় 1 ঘণ্টা অবরোধ করে রাখে দলীয় নেতারা। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষুব্ধরা প্রায় 1 ঘণ্টা এই মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নাটোরের লালপুরে পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি লালপুর ও পাবনার ঈশ্বরদী উপজেলার বালু সন্ত্রাসীদের সশস্ত্র তৎপরতায় আতঙ্ক তৈরি হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন। এ অবস্থায় আজ সকাল থেকে চরে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী। আটক করে কাঁকন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মেহফুজ হক সোহাগ, আশরাফুল ইসলাম ও রোকেয়া নামে এক নারীকে। সূত্রাপুর মৌজায় ভূমি মন্ত্রণালয়ের খাজনা প্রদানের খাস মহলের নামে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পুরান ঢাকার নাগরিক কমিটির সভাপতি জানান, দীর্ঘ 14 বছর ধরে পুরনো ঢাকার সূত্রাপুর মৌজার অধীন বাড়িঘর, পৈতৃক সম্পত্তি, ফ্ল্যাট, জায়গা জমি ইত্যাদিকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক খাস মহল ঘোষণাকে জনস্বার্থে অবিলম্বে প্রত্যাহার এবং গ্যান্ডারিয়া লোহারপুল হতে পোস্তগোলা পর্যন্ত বিধ্বস্ত রাস্তাটি জরুরি সংস্কারে আহ্বান জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় থাকায় গোপালগঞ্জে আগামীকাল সকাল 11টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে। বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান ঢাকার বিভাগীয় কমিশনার। এদিকে কারফিউ ঘিরে গোপালগঞ্জ শহর জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। হাসপাতাল ব্যতীত বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। গোপালগঞ্জ প্রতিনিধি মাহবুব হোসেন সারমাতকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলা সংঘর্ষের পর থেকেই গোপালগঞ্জে কারফিউ চলছে। কারফিউর মধ্যে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। সড়কে যানবাহনের উপস্থিতি অন্য দিনের তুলনায় অনেক কম। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না শহরের বাসিন্দারা। বেচা কিনাই বন্ধ, আমরা তো বেচা কিনা না করলে আমরা চলবো কিভাবে? কারফিউ থাকলে মানুষজন শহরে না ঢুকলে আমরা কি খাবো? একেবারে জিরো ভাইয়া, সকাল থেকে পর্যন্ত বন্দি করতে পারে নাই। আমাকে কোনো যাত্রী না দেয় না, সব গাড়িগুড়ি খালি, অফিস আদালত দোকানপাট সব কিছু বন্ধ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়। দিনভর টহলে ছিল সেনাবাহিনীর সাঁজোয়া যান। এনসিপির বহরে হামলাকারীদের ধরতে দিনভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এতে সন্দেহভাজন অন্তত 24 জনকে আটক করা হয়েছে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে কারফিউ বাড়ানোর কথা জানান ঢাকার বিভাগীয় কমিশনার। সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত সেই কারফিউ বলবৎ থাকবে এবং 2 ঘন্টা বিরতি দিয়ে আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। এদিকে এর আগে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক। কারাগারের নিরাপত্তা জোরদার করার কথা জানান তিনি। প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপর এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। আমরা এখন তো স্ট্রেন্থ দেন, আপনারা নিজেরাই দেখছেন এখানে যে আমাদের এখানে বিজিবি আছে আর সেনাবাহিনী আছে, এখানে পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার। কারফিউ চলমান থাকায় গোপালগঞ্জ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলা সংঘর্ষের পর থেকেই গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে হামলায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র উল্লেখ করে সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের আসল রূপ স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ফরিদপুরে পথসভায় এসব কথা বলেন তিনি। পরে রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, দেশের মানুষের সমস্যার সমাধানের রাজনীতি করতে চায় এনসিপি। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে বিকালে রাজবাড়ীতে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শহরের বড়পুল মোড় থেকে পদযাত্রা করে 1 নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বর পর্যন্ত পথসভা করে সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই পদযাত্রার অন্যতম প্রধান উদ্দেশ্য জেলায় জেলায়, এলাকায় এলাকায় আপনাদের সমস্যাগুলো শোনা, আপনাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা, আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি আমরা করতে চাই। পথসভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসান আব্দুল্লাহ সহ বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যেই রাজনৈতিক দলটি রয়েছে, এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যেই কালচারাল উইং, যেই মিডিয়া উইং, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। এর আগে ফরিদপুরের জনতা মোড়ে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র উল্লেখ করে সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের আসল রূপ স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। অজিতবাদী সন্ত্রাসীদের পাঁচই আগস্ট আমরা পরাস্ত করেছি। আমরা এখন সময় দিচ্ছি আইনিভাবে, শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। এ সময় জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলের নেতাকর্মীরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।
নানা কৌশলে ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে এখনও নির্দেশনা দেওয়া হচ্ছে না। এদিকে পৃথক আলোচনায় দলটির নেতারা অভিযোগ করেন, মিটফোর্ড হত্যাকাণ্ডের দায় সরকারকে না দিয়ে বিএনপি ও তারেক রহমানের উপর চাপানো হচ্ছে। সাদরিনা খন্দকারকে সাথে নিয়ে দেখুন আবির আহমেদের রিপোর্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এমন অভিযোগে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে যুবদল। দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হন সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ সময় গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা নিয়েও কথা বলেন তিনি। যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোনো যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই। এর আগে একই স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে কৃষক দল। এ সময় রিজভী আহমেদ বলেন, তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে নির্বাচন পেছানোর অপচেষ্টা জনগণ মেনে নেবে না। মিটফোর্ডের সামনে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলার জন্য দায় দায়িত্ব তো সরকারের, তাকে কিছু বললেন না, প্রশাসনকে কিছু বললেন না। মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে, যিনি 17-18 বছর লন্ডনে রয়েছেন। এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগের ডিএনএর মধ্যে পেশিশক্তি রাজনীতি বিদ্যমান। এটা আওয়ামী লীগের ডিএনএর মধ্যে আছে, পেশিশক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে। যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি, সবাই বলেছে এত কিছুর পরও একটি পলাতক শক্তি, একটি রাজনীতিবিদ সম্পূর্ণভাবে যে প্রত্যাখ্যিত হয়েছে বাংলাদেশের মানুষ দ্বারা, তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসে আওয়ামী লীগ এবং এদের মধ্যে লক্ষ্য। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণতন্ত্রে যাতে উত্তরণ হতে না পারে সেজন্য সবখানে ষড়যন্ত্র চলছে, তবে কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না মন্তব্য করে সবাইকে সতর্ক থাকতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে ছাত্রদলের এক আলোচনায় এসব কথা বলেন তিনি। এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। ভোটার তালিকার সংশোধন অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তফসিল ঘোষণার আগে ভোটার হওয়ার উপযোগী হলে তাদেরকে ভোটার তালিকায় যুক্ত করার বিধান থাকছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফওয়াজ আহমদ বলেন, তফসিল ঘোষণার 1 মাস আগে কোনো ব্যক্তির 18 বছর পূর্ণ হলে সে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ সময় গোপালগঞ্জে জাতীয় পার্টির উপর হামলা ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, হামলার ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করতে স্বরাষ্ট্র, আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 14 দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়ার কথাও জানান শফিকুল আলম। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড, প্রয়োজনীয় সংস্কার ও গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান। জুলাই অভ্যুত্থানের পর সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি সংস্কারের দাবি তুলেছেন। যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত
ক্ষমতা, রাজনৈতিক, মানবিক, সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বর্বর একটা যুগ তারা শাসন করেছে। এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয়, এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে। সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তার স্ত্রী ও 2 কন্যার নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, দালিলিকভাবে তারিক সিদ্দিক পরিবারের এসব সম্পদের মূল্য 62 কোটি টাকা বলা হলেও বাস্তবে তা কয়েকশো কোটি টাকা। সব মিলিয়ে তাদের বিরুদ্ধে প্রায় 62 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় পৃথক মামলার সুপারিশ করতে যাচ্ছে দুদকের অনুসন্ধান টিম। এছাড়া তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিকের ব্যাংক হিসেবে প্রায় 122 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। বিচার বিভাগের টেকসই স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, এর সুযোগ হারালে দীর্ঘমেয়াদে বিচার ব্যবস্থা কাঙ্ক্ষিত সংস্কার থেকে বঞ্চিত হতে পারে। বিকেলে রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্মরণ সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে একটি বড় সুযোগ এসেছে বিচার বিভাগের কাঠামোগত সংস্কার ও স্বাধীনতা নিশ্চিত করার। বিচারপতি বলেন, এই সংস্কার প্রক্রিয়া রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল, আর তাই সময়োপযোগী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ সুযোগ আর নাও আসতে পারে। যে মার্কা ব্যবহার করে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, সেই নৌকা প্রতীক নির্বাচন কমিশনে বহাল থাকা জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে তরুণ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় গোপালগঞ্জের ঘটনাকে অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন, গতকাল এনসিপির সমাবেশ ঘিরে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে কর্মশালায় বক্তারা বেকারত্ব নিরসনে, উদ্যোক্তা তৈরিতে সহজ শর্তে ব্যাংক লোন প্রদান থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দেন। সারা দেশের 60 জনেরও বেশি তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতি নির্ধারক ও অংশীদার এই কর্মশালায় অংশ নেন। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্য পাওয়া স্কোয়াডই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলাচ্ছে বাংলাদেশ। আজ বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিটন দাসের নেতৃত্বাধীন লঙ্কাজয়ী দলটাই 3 ম্যাচের সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনা সাধারণত দেখাই যায় না। এবার সাফল্যই পুরো স্কোয়াডকে অবিচ্ছিন্ন রেখেছে। দেশের মাটিতে খেলা হওয়ায় দলে উপযোগিতা না থাকার পরও মেহেদী হাসান মিরাজ তাই ধরে রেখেছেন তার জায়গা। টানা দ্বিতীয়বার টি-20 সিরিজে জায়গা পেলেন না সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 20, 22 ও 24 জুলাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো খেলা শুরু হবে সন্ধ্যায় 6টায়।